চালককে দাসুদা যে বক্তব্য দিয়ে শেষ করলেন, যে জায়গা দিয়ে, সেই জায়গা দিয়ে আমি একটু শুরু করতে চাই। যারা রাস্তায় দাঁড়িয়ে বক্তব্য শুনছেন, আপনাদের কাছে আওয়াজটা ঠিকমতো পৌঁছাচ্ছে তো? ক্লিয়ার শোনা যাচ্ছে তো? ক্লিয়ার তো? একবার সবার কাছে জানতে চাই, তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? আওয়াজটা জোরে আসছে না কিন্তু। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? এই চোরেদের বদলা হবে তো? চোরেরা শাস্তি পাবে তো? কারা দেবে সেই শাস্তি? সাধারণ মানুষ দেবে, সাধারণ মানুষ। সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা আগামী দিন 13 তারিখ 13ই মে এই রানাঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী মাননীয় সাংসদ, যিনি 5 বছর ধরে আমাদেরকে সমস্ত রকম পরিষেবা দিয়েছেন, তাকে দ্বিতীয়বারের জন্য পার্টি মনোনীত করেছে। তার সমর্থনে আমরা আজকে এখানে পথসভায় উপস্থিত হয়েছি। আমি ধন্যবাদ জানাবো এই পথসভা যারা আয়োজন করেছেন, পথসভার সভাপতি এবং মঞ্চে যারা বসে রয়েছেন বিশিষ্ট ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, সকলেরই পরিচয় হয়েছে। অনেকের সঙ্গে আমার পরিচয় আছে, সকলের নাম হয়তো আমি জানি না, কিন্তু সবাইকেই আমি ধন্যবাদ জানাই। মূলত যারা এই কার্যক্রমটাকে সাকসেসফুল করার জন্য একান্তভাবে চেষ্টা করেছেন, কারণ আমি জানি হয়তো 2 দিন আগে আপনারা নোটিশ পেয়েছেন এবং একই সঙ্গে একটা মণ্ডলে 2টো কার্যক্রম, তারপরেও এখন প্রায় 8টা বাজে, 2 ঘন্টার উপর অতিক্রান্ত কর্মসূচি, তারপরেও আপনারা যেভাবে আমাদের সামনে বসে থেকে আমাদের বক্তাদের বক্তব্য শুনছেন, আপনাদের সবার পদস্থলে আমি আমার প্রণাম জানিয়ে আমার বক্তব্য আমি শুরু করতে চাই। দেখুন, লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের এই পথসভা, স্বাভাবিকভাবেই এই পথসভার মধ্য দিয়ে বা রাজনৈতিক কর্মসূচি বা প্রচার বলি, যাই বলি না কেন, আমাদের একমাত্র লক্ষ্য কিন্তু লোকসভা ভোট। এবার এই লোকসভা ভোটে রাজ্যে আমাদের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস, এবং তাদের একটা বি টিম, মানে টাকার বিনিময়ে তারা আরেকটা টিম তৈরি করেছে, যারা একটা সময় ক্ষমতায় ছিল 34 বছর, সেই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। কিন্তু মূলত লড়াইটা আমাদের তৃণমূল কংগ্রেসের বিপক্ষে। তাহলে একবার এলাকার মানুষ যারা সরাসরি হয়তো রাজনীতি করেন না, তাদের তো ভাবা দরকার যে এই লোকসভা নির্বাচনে মাধ্যমে সরকার গঠন করতে গেলে সর্বনিম্ন 273টা সিট লাগে। ফলে তো যে কোনো রাজনৈতিক দলকে লড়াই করে জিতে অন্তত সরকার গঠন করতে গেলে সর্বনিম্ন তাকে তো 273টা লোকসভা সিট জিততে হবে, হ্যাঁ কি না? তাহলে এই রাজ্যে যারা ক্ষমতায় রয়েছে, যারা মামাটি মানুষের স্লোগান দিয়ে যারা দাবি করছেন তাদের নেত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন এবং তোলাবাজ ভাইপো নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন, সেই রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা কি জানে না যে তাদের দল জোড়াফুল প্রতীক চিহ্নে টোটাল ভারতবর্ষে মাত্র 45টা সিটে প্রতিদ্বন্দ্বিতা করছে, যার মধ্যে 42টা হচ্ছে এই রাজ্যে, 3টে বাইরের রাজ্যে। এবার যে 3টে বাইরের রাজ্যে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে, সেখানে তাদের কোনোটাতেই, তারা লিখে নিন আপনারা, কোনোটাতেই তারা 3%-এর উপরে ভোট পাবে না, অর্থাৎ নোটার সঙ্গে তারা লড়াই করবে, যে নোটাকে তারা হারাতে পারবে কি পারবে না। ফলে সমীকরণটা কি দাঁড়াচ্ছে, যাদের বিরুদ্ধে আমাদের লড়াই তাদের তো বোঝা দরকার যে ভাই তোমাদের সমীকরণটা এটাই যে রাজ্যে তোমরা 42টা আসনে সর্বোচ্চ লড়াই করছো, তাহলে 42টা আসনে তোমাদের যা শক্তি সামর্থ্য আছে, সব থেকে ভালো যদি তোমরা পারফরমেন্স করো তাহলে 15টার বেশি জিততে পারবে না। তাহলে একটা রাজনৈতিক দল যারা মাত্র 15টা সিটে জেতার ক্যাপাসিটি রাখে সর্বোচ্চ, তারা কি করে দাবি করতে পারে ভারতবর্ষের সরকারে তারা বসবে, তাদের প্রধানমন্ত্রী হবে? ফলত আমি সাধারণ মানুষের কাছে দাবি করতে চাই, প্রশ্ন করতে চাই যে ভোটটা যেহেতু লোকসভার ভোট, সেই লোকসভার ভোটকে যদি আমরা একটু চুলচেরা বিশ্লেষণ করি, তাহলে পরিষ্কার ভাবে বলা যায় যে তৃণমূল কংগ্রেসের সরকার গঠনে কোনো ভূমিকা নেই। তাহলে আমি যদি তৃণমূল কংগ্রেসকে ভোট দিই, তাহলে তো পরোক্ষভাবে সেই ভোটটা তো নষ্ট হচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেসের কোন এমপি দিল্লি থেকে কি করবে, তার তো কোনো কাজ নেই। গাছে বেল পাকার মতো কাকের কি যায় আসে গাছে বেল পাকলে? অর্থাৎ লড়াইটা কার সঙ্গে? লড়াইটা হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির সঙ্গে কংগ্রেসের। এবার কংগ্রেস রাজ্যে একটা সিট মাত্র জিততে পারে, তাদের ক্যালকুলেশন, তার বাইরে জিততে পারবে না।
ফলে আমরা এই রানাঘাট লোকসভা নির্বাচনকে যদি একবার ভাবি, সাধারণ মানুষের কাছে বলতে চাইবো, যেখানে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া মানে নিজের ভোটটাকে নষ্ট করা। বাকি বক্তব্যরা এখানে নেতারা বলেছেন যে তৃণমূল কংগ্রেস মানে তো আপনারাই বললেন চোর, চোরকে কেন আমি সমর্থন করব। কিন্তু যদি শুধু সমীকরণের ক্ষেত্রে আমরা ধরি যে এই বাংলায় বুকে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি বাদ দিয়ে বাকি যত রাজনৈতিক দল আছে তাদেরকে ভোট দেওয়া মানে নিজের ভোটটাকে নষ্ট করা। কিন্তু বাঙালিদেরকে আমরা জানি তারা বুদ্ধিজীবী। আমরা সর্বদা বলে এসেছি বাঙালিরা আজকে যেটা ভাবে গোটা ভারতবর্ষ 1 বছর 2 বছর পরে ভাবে, 2 দিন পরে ভাবে। তাহলে আমরা বাংলার বুকে দাঁড়িয়ে কেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেবো? কারণ তৃণমূল কংগ্রেসের তো ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই। ফলত আপনাদের কাছে আমরা বলতে চাই যে আগামী লোকসভা নির্বাচনকে এই বিষয়টা আপনারা গুরুত্বের সঙ্গে ভাববেন যে আমার ভোটটাকে আমি নষ্ট করতে চাই। যদি আমার ভোটটাকে নষ্ট করতে চাই তাহলে আমি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা তৃণমূল কংগ্রেসকে দিতে পারি। কিন্তু আমি যদি ভারতবর্ষের একজন দায়িত্ববান নাগরিক হয়ে থাকি, আমি যদি দেখি এই ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে বিগত 5 বছর ধরে, বিগত 10 বছর ধরে যেখানে মনমোহন সিং ভারতবর্ষকে রেখে গেছিল, যখন টিভির পর্দা খুললে আমরা একটাই খবর দেখতাম, কখনো কর্ণাটকে বিস্ফোরণ হয়েছে, কখনো বোম্বে বিস্ফোরণ হয়েছে, কখনো পাকিস্তানের সেনা আমাদের সেনার মাথা কেটে নিয়ে তারা ফুটবল খেলছে। এই ভারতবর্ষ দেখেছিলাম আমরা যখন নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হননি। উল্টো দিকে আপনারা ভেবে দেখুন, নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পরে শুধুমাত্র পাকিস্তান না, আয়ত্তের মধ্যে তাদেরকে আমরা দেখাতে পেরেছি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম এখন নরেন্দ্র মোদীজি। তোমরা চাইলে অরুণাচল থেকে শুরু করে কোনো জায়গাতে সেনা তোমরা ঢোকাতে পারবে না। ফলে সার্বিক নিরাপত্তার কথা একবার ভাববেন না? যেহেতু আমার দেশের নির্বাচন দেশ, তারা চোখ রাঙানি দেবে। আর আমরা প্রতিবাদে কি করব? ক্রিকেট খেলা বন্ধ করে দেবো, যেটা হতো কংগ্রেসের আমলে। কি ভুলে গেছেন আপনারা? যখনই পাকিস্তান আক্রমণ করত তখনই সরকারের পক্ষ থেকে বলে দিত যে আমাদের দেশে পাকিস্তানি ক্রিকেটারদের খেলা হবে না, খেলতে দেব না, একটাই প্রতিবাদ। আর আমরা কি প্রতিবাদ করেছি ভুলে গেছেন কেউ? আমাদের যদি 40 জন জওয়ানকে মারে আমরা পাকিস্তানে ঢুকে গিয়ে পাকিস্তানকে আমরা সমূলে বিনাশ করে দিয়েছি। আজকে সেখানে লবণ কিনতে হচ্ছে তাদের 600 টাকা কেজি হিসাবে, কিলো হিসাবে। এই পরিবর্তন করে দিয়েছে প্রধানমন্ত্রী আমাদের। অর্থাৎ ভারতবর্ষের সার্বিক নিরাপত্তা যদি প্রথমবারের মতন কেউ দিয়ে থাকেন তার নাম নরেন্দ্র মোদীজি। এর ফল আমরা দেখেছি। আমরা যারা টিভির সঙ্গে, আমরা যারা টিভি সোশ্যাল মিডিয়ায় খবর রাখি, প্রতিনিয়ত আপনারা দেখবেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, সেই আমেরিকার যখন রাষ্ট্রনায়কের সঙ্গে দেখা করছেন, তিনি যখন সেখানকার পার্লামেন্টে প্রবেশ করছেন, তখন আমাদের দেশের প্রধানমন্ত্রীকে পা ছুঁয়ে প্রণাম করছেন আমেরিকার নেতৃত্বরা। এটাই ভারতবর্ষের, এটাই নতুন ভারতবর্ষ, যে নতুন ভারতবর্ষ তৈরি করেছেন নরেন্দ্র মোদীজি। তাকে আমরা আর একবার সুযোগ দেব না? তাকে আমরা একবার সুযোগ দেব না? তাহলে আমাদের জীবনে কত বড় ভুল হবে একবার ভেবে দেখুন সকলে। তাই আপনাদের কাছে বলতে চাই বন্ধুগণ, তৃণমূল কংগ্রেস বহু কথা বলবে, তারা বারবার এসে বলবে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, এ দিচ্ছি, সে দিচ্ছি। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, বন্ধু, লক্ষ্মীর ভান্ডার দেয় রাজ্য সরকার। যে সমস্ত প্রকল্পের কথা বলা হয় 70, 72 যাই হোক না কেন, প্রত্যেকটা প্রকল্প তো রাজ্য সরকার দেয়। ভোটটা তো রাজ্যের বিষয় নয়। তাহলে কেন সেই রাজ্যের প্রকল্প দেখিয়ে কেন্দ্রের ক্ষেত্রে আমরা তাদেরকে ভোট দান করবো? কেন করব? আমি আপনাদের মাধ্যমে তাদের কাছে প্রশ্ন করতে চাই, যে সবুজ সাথী সাইকেলের কথা বলা হয় বা কন্যাশ্রী, যুবশ্রী, যাই স্ত্রী হোক না কেন, প্রত্যেকটা প্রকল্প তো রাজ্য সরকারের ক্ষেত্রে, আর ভোটটা তো রাজ্য সরকারের নয়। কেন্দ্রের ক্ষেত্রে তোমাদের কি অবদান আছে তৃণমূল কংগ্রেস? সর্বভারতীয় স্তরে তোমরা কি আন্দোলন করেছো? সর্বভারতীয় স্তরের সার্বিক পরিস্থিতি ভারতবর্ষকে ডেভেলপমেন্ট করার জন্য তোমাদের অবদানটা কোথায়? তোমাদের অবদান একটাই, যখন ভারতবর্ষের সেনা রাষ্ট্রনায়ক, সেনা প্রধান তারা মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক করে, তখন তোমরা প্রমাণ চাও। এটাই হচ্ছে তোমাদের সর্বভারতীয় রাজনীতিতে বৈশিষ্ট্য। তাই এই তৃণমূল কংগ্রেসকে সমূলে আমাদের বিনাশ করতে হবে। আমি আমার বক্তব্যের মধ্যে এটা বলতে চাই, দেখুন, সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে সারা পৃথিবীতে এই মুহূর্তে ভারতবর্ষের মানুষ সব থেকে সিকিউর। আপনি চলে যান ইউরোপের বহু দেশ, ফ্রান্সের মতন উন্নত শিল্পোন্নত দেশ, যে দেশে যাওয়ার জন্য, ভিসা করার জন্য মানুষ লাইন দিত, লক্ষ লক্ষ টাকা খরচ করত, সেই দেশে কি পরিস্থিতি, আর আভ্যন্তরীণ নিরাপত্তার ব্যবস্থা একবার দেখুন। সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষে এই 10 বছরে আমাদের সরকার এমন ভাবে ভারতবর্ষকে তুলে ধরেছে, সারা বিশ্বের ময়দানে ভারতবর্ষকে আক্রমণ করার মতন সারা পৃথিবীতে কারোর ক্ষমতা নেই। কিছুদিন আগে একটা যুদ্ধ হয়েছে, আপনাদের মনে আছে আশা করি, ইসরায়েলের সঙ্গে প্যালেস্তাইন হয়েছে তো।
ইসরায়েল সুপার পাওয়ার, তাদের সঙ্গে প্যালেস্টাইনের যুদ্ধ, কিন্তু মধ্যস্থতা করতে কাকে ডাকতে হচ্ছে? ভারতবর্ষকে। কয়েক হাজার কিলোমিটার দূরে ভারতবর্ষ, তাদের প্রতিবেশী রাষ্ট্র নয়। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ, সেই যুদ্ধে মধ্যস্থতা কে করবেন? তার নাম নরেন্দ্র মোদীজি। এই নরেন্দ্র মোদীজিকে আমরা আরেকবার সুযোগ দেব না? এটা হতে পারে? আমাদের বিবেককে আমরা প্রশ্ন করব না যে আমাদের জীবনে এমন একজন রাষ্ট্রনায়ককে পেয়েছি, গর্বে আমাদের বুক ভরে ওঠে, যে ভারতবর্ষকে একটা সময় বলা হতো আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশের দারিদ্রতার সঙ্গে রাস্তাঘাটের অনুন্নত অবস্থা, সেখানে দাঁড়িয়ে আজকে ভারতবর্ষ কোথায় পৌঁছে গেছে। এখানে যারা বসে রয়েছেন তারা একবার খোঁজ নিয়ে দেখুন, পশ্চিমবঙ্গের বাইরে বিজেপি শাসিত কোনো রাষ্ট্রে গেলে আপনারা দেখতে পারবেন কত সুন্দর পরিষেবা, কত সুন্দর রাস্তাঘাটের ডেভেলপমেন্ট হয়েছে। আমরা পাচ্ছি না, কারণ আমাদের দুর্ভাগ্য এই পশ্চিমবঙ্গে আমরা এখনো বিজেপি সরকার আনতে পারিনি। আপনাদের কাছে আমি অনুরোধ করব, লোকসভা নির্বাচন নিশ্চয়ই এটা দিল্লির নির্বাচন, কিন্তু এই নির্বাচনের সঙ্গে পরোক্ষভাবে একটা সম্পর্ক আছে রাজ্যের ক্ষেত্রে। একবার ভেবে দেখুন, এই রাজ্যে যদি আমরা 30টা লোকসভার আসন আমরা দিতে পারি ভারতীয় জনতা পার্টির পক্ষে, তাহলে এই সরকার আর থাকবে? আপনাদের কি মনে হয় সরকার থাকবে? সরকার তো পাল্টে যাবে, পরিবর্তন হয়ে যাবে। রাতারাতি দেখবেন ইলেকশন হচ্ছে, নতুন করে বাংলায় বিধানসভা ভোট হবে, এবং সেই বিধানসভা ভোটে দেখতে পারবেন ভারতীয় জনতা পার্টির সরকার নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হবে। ফলে এই লড়াইটা কিন্তু শুধুমাত্র কেন্দ্রের বা লোকসভা নির্বাচনে নয়, এর সঙ্গে কিন্তু একটা পরোক্ষভাবে সম্পর্ক রয়েছে রাজ্য বা বিধানসভা নির্বাচনের। তাই আপনাদের কাছে বলতে চাই, ভোটদান করার ক্ষেত্রে সকলে একটু চিন্তা ভাবনা করে নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন। আমি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কাছে প্রশ্ন করতে চাই, তোমরা মা মাটি মানুষের স্লোগান বলে অনেক কিছু করেছো। হয়তো আমরা বক্তব্যের মধ্যে বলি যে তৃণমূল কংগ্রেসের সবাই চোর, কিন্তু বাস্তব ক্ষেত্রে এটা তো সম্ভব না। সবাই চোর হতে পারে, সবাই চোর হয় না, কেউ তো ভদ্রলোক থাকে। কিন্তু আমি যদি সবাই চোর প্লাস ভদ্রলোক ইজিক্যাল টু তৃণমূল কংগ্রেস ধরি, তাহলে তৃণমূল কংগ্রেসের নেতারা যারা অন্যায়ভাবে বিভিন্ন রকম ভাবে টাকা তুলেছেন, কেউ চাকরির ক্ষেত্রে, কেউ মাটি তোলা, কেউ কয়লা মাফিয়া, গরু চুরি, বিভিন্ন রকম দিক আছে। কিন্তু আমার প্রশ্ন, এই সমস্ত কিছু কেন করে মানুষ? কোন অপরাধীকে জিজ্ঞেস করবেন তুমি চুরি কেন করো, বলবে আমার সংসারে অভাব আছে, আমার বাড়ির সন্তানকে আমি বড় করতে চাই, মানুষ করতে চাই, তার জন্য সে হয়তো অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যায়। কিন্তু আপনারা একবার ভেবে দেখেছেন, যিনি তৃণমূল কংগ্রেস করে দোতলা তিনতলা বাড়ি বানিয়েছেন, তিনি কি তার বাড়ির সন্তানের কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারেনি? এই একটা জায়গায় সকলকে বুঝতে হবে যে এই বাংলার বুকে দাঁড়িয়ে যখন আমরা এই কথা বলছি, তখন প্রায় 3 কোটি মানুষ আছে যাদের বয়স 35-এর নিচে, যাদের দিনের শেষে 1 টাকা পর্যন্ত ইনকাম করার পরিস্থিতি নেই, অর্থাৎ যাদেরকে বলি আমরা সম্পূর্ণরূপে বেকার। কি করেছে এই রাজ্য সরকার? তুমি বলছো 70টা প্রকল্প, যে প্রকল্পগুলো আপনারা যে কোনো মানুষ ক্যালকুলেটর নিয়ে হিসাব করবেন, হিসাবে বসবেন, তাদেরকে প্রশ্ন করবেন যে একটা মানুষকে যদি আমরা এই রাজ্য সরকারের প্রকল্পের কথা বলি, তিনি যদি গরিব মানুষ হয়ে থাকেন, তাহলে তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রকল্প একা কেউ পান না। কোন প্রকল্প মেয়েদের জন্য, কোন প্রকল্প বয়স্ক মানুষের জন্য, কোন প্রকল্প আছে মরার পরে টাকা পাবেন, কোন প্রকল্প ওয়ানকালীন বাচ্চা জন্ম হওয়ার পরে পাবেন। আমি সারা জীবন যদি তৃণমূল কংগ্রেসের কোন প্রকল্পের কথা ভাবি একটা মানুষকে, আমরা দেখতে পারবো যে 70টা প্রকল্পের মধ্যে হয়তো 4-5টা প্রকল্প তিনি পাবেন, এবং তাকে যদি আমরা লাইফ টাইম ধরে আমরা ডিভাইডেড করি, তাহলে দেখবেন সমস্ত প্রকল্পের ভ্যালু ইজিক্যাল টু দাঁড়াবে 25 পয়সা বা 30 পয়সা, অর্থাৎ মাত্র 25 পয়সা বা 30 পয়সা পার ডে অনুদান পাওয়ার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে। এটা পরিস্থিতি বাংলার মানুষের কি মেরুদণ্ড এতটা নিচে নেমে গেছে নাকি যে মাত্র 25 পয়সার জন্য আমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবো তাদের অনুদান পাওয়ার জন্য? আমরা চাই কাজ। আমরা সমস্ত জায়গায় বলেছি যে বিজেপিকে একবার ক্ষমতায় আনুন। আমরা ভাতার বিশ্বাসী করি না। আমি মনে করি আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস চিৎকার করে বলছে আমরা 1000 টাকা করে আমরা মায়েদেরকে ভাতা দিচ্ছি। হতে পারে তুমি 1000 টাকা ভাতা দিচ্ছ, কিন্তু আমি প্রশ্ন করতে চাই, মাত্র 1000 টাকা ভাতার মাধ্যমে কি বাংলার কোন সংসার চলতে পারে? একটা সংসারে যদি 5 জন থাকেন সংসারের সদস্য, তার স্বামীর হাতে কোনো কাজ নাই, তুমি কাজ দিতে পারোনি, কারণ 75 লক্ষ এই ভারতবর্ষ পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিক হিসাবে তারা উত্তরপ্রদেশ বা অন্যান্য রাজ্যে গেছে। অন্যদিকে সেই বাড়ির সন্তান, তাকে চাকরি দিতে পারোনি, মেয়ের হাতে কোনো কাজ দিতে পারোনি, মাকে শুধুমাত্র 1000 টাকা ধরিয়ে দিয়েছো। আজকে যারা এখানে বসে রয়েছেন হিসাব করুন তো, মাত্র 1000 টাকা মাসে কি কোনো বাড়ির সংসার চলতে পারে? 1 কিলো আলু কিনতে হয় আজকের দিনে 30 টাকায়, 1 কিলো বেগুন কিনবেন 100 টাকায়, তাহলে 1000 টাকা দিয়ে কি কিনবেন? কিভাবে সংসার চালাবেন?
ফলে আমি যেটা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখুন মাত্র 1000 টাকা যে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে, দিন আপনারা, কোনো অসুবিধা নেই। আমরা তো বলেছি যে আমাদের সরকার যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে, ওই 1000 টাকাকে আমরা 3000 টাকা করব। 1000 টাকা যেটা তৃণমূল কংগ্রেস দিয়ে গলা ফাটিয়ে বলছে আমাদেরকে ভোট দিতে হবে কারণ মায়েদের আমরা 1000 টাকা দিচ্ছি, আমরা শুধুমাত্র বলবো 1000 টাকার পরিবর্তে আমরা 3000 টাকা দেবো, যদি ভালো লাগে আমাদেরকে ভোট দেবেন, কিন্তু ওই 3000 টাকা দেওয়ার কারণে বলবো না আমাদেরকে ভোট দিতে হবে। বন্ধুগণ, এটাই ভারতীয় জনতা পার্টি। আমরা মানুষের সার্বিক উন্নয়নে বিশ্বাস করি। আমরা একটা মানুষকে আত্মনির্ভর হতে করার চেষ্টা করি। দেখুন বিগত লোকসভা, পঞ্চায়েত, বিধানসভা নির্বাচনে আমরা ইস্তেহারে বলেছিলাম যে আমাদের রাজ্যে যদি বিজেপি ক্ষমতায় আসে, আমাদের রাজ্যে যতগুলো পরিবার আছে সমস্ত পরিবারের রেশন কার্ড ধরে ধরে পরিবারের একজনকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। এটা নরেন্দ্র মোদীজির গ্যারান্টি ছিল। আজকে আপনারা ভেবে দেখুন, কেন্দ্র সরকার 10 বছর আগে যে যতগুলি কথা বলেছিল, যতগুলো এজেন্ডার কথা বলেছিল, আজকে প্রত্যেকটা এজেন্ডা কিন্তু পূর্ণতা পেয়েছে। বিজেপি সরকার যদি বাংলায় ক্ষমতা আসে, এই এজেন্ডাটা পূর্ণ হবে। তাই আপনাদের সকলের কাছে আমরা অনুরোধ করব, মাত্র 1000 টাকা বা 3000 টাকা বা 5000 টাকা ভাতার মাধ্যমে কোনো সংসার চলতে পারে না। একটা সংসার তখনই আত্মনির্ভর হয় যখন সেই সংসারের পরবর্তী প্রজন্ম, তার ভবিষ্যৎ প্রজন্ম যদি তিনি কোনো কর্মসংস্থানের মধ্যে আবদ্ধ হতে পারেন। তাই আমরা দায়িত্ব নিয়ে কথা বলে গেছি, বিজেপিকে আপনারা ক্ষমতায় আনুন, কেন্দ্রে এবার ক্ষমতায় আনুন। 1 বছর পরে বিধানসভায় ভোট হবে, বিধানসভা ভোট হলে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে। আর ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে আমরা পরিবার ধরে ধরে প্রত্যেকটা পরিবারে একজনের অন্তত কর্মসংস্থান করে দিয়ে যাব। এটা আমাদের গ্যারান্টি নয়, এটা আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির গ্যারান্টি। তাই আপনাদের কাছে বলবো বন্ধুগণ, প্রত্যেকটা নির্বাচনের বিভিন্ন ইস্যু থাকে। তৃণমূল কংগ্রেস তারা অনেক কথা বলবে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তারা ভালো বক্তব্য রাখেন, আমি জানি, আমি শুনেছি। তারা খুব সুন্দর সুন্দর করে মানুষের সেন্টিমেন্টকে আঘাত করেন। তারা দেওয়াল লিখছে, একটা দেওয়াল লেখা আপনাদেরকে পড়ে শোনাই। দেওয়াল লিখছে রাম মন্দিরের ছবি এঁকে, রামের ছবি এঁকে তারা নিচে লিখছে যে রাম মন্দির হয়েছে, তোমার ছেলের তো চাকরি হয়নি, তোমার ছেলেকে একটা বাটি হাতে নিয়ে রাম মন্দিরের সামনে চলে যাও, খাবার পেয়ে যাবে। এটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, সিপিএম, এদেরকে চিনতে হবে। ভাবুন একবার, 500 বছর ধরে আমাদের আরাধ্য দেবতা ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের জন্মভিটা থেকে যারা উৎখাত করেছিল, সেখানে 500 বছর লড়াই আন্দোলনের ফলে 11 লক্ষ সনাতনী হিন্দু তাদের প্রাণের বিনিময়ে সেখানে আমাদের রাম মন্দিরের আমাদের পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। এরা বলছে সেখানে গিয়ে তোমার বাড়ির সন্তানকে ভিক্ষার বাটি ধরিয়ে দাও। এটাই বামপন্থীদের আসল চেহারা, এটাই বামপন্থীদের আসল চেহারা। আমাদের মাননীয় জেলা সভাপতি বলে গেছেন যে এই বামফ্রন্টের আমলে ভুললে চলবে না একবারও। আমি আশাবাদী আপনারা কেউ ভোলেননি। একজন পুরুষ মানুষ, তিনি ভোট দিয়েছিলেন জাতীয় কংগ্রেসকে। ঘটনাটা একটু মনে করিয়ে দিই আপনাদের। শুধুমাত্র কংগ্রেসকে ভোট দিয়েছিলেন এই অপরাধে তার ছেলেকে মেরে ফেলেছিল, মেরে ফেলে তার রক্ত মাখা ভাত খেতে বাধ্য করেছিল তার মাকে। এটা সিপিএম এর অত্যাচার, ভুললে চলবে না। হাজারো অত্যাচার আছে তাদের। পুরো বাসের মধ্যে সন্ন্যাসীদেরকে পুড়িয়ে জ্যান্ত মেরে দিয়েছিল সিপিএম। এই সিপিএম এর আমলে বাংলা থেকে 65,000 কলকারখানা চিরতরে বন্ধ হয়েছে। কর্মসংস্থানে লাথি যদি প্রথমবারের মতো কেউ মেরে থাকে, সেটা কিন্তু এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। ফলে এদের ভোলানো কথায় আমাদের নতুন করে ভোলার কোনো প্রশ্ন নেই। বুঝতে হবে একটা কথা, যে সরকার 34 বছর ধরে মানুষকে কর্মসংস্থান দিতে পারেনি, সেই সরকারকে আগামী 100 বছর ক্ষমতায় আনলেও তাদের দ্বারা আর কিছু হোক না হোক, তারা কর্মসংস্থান করতে পারবে না, এটা মানুষ বুঝে গেছে। তাই সিপিএম কে একটা ভোট দেওয়া মানেই আপনি পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছেন। তা আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, যদি আপনাদের মনে হয় যে আপনার বাড়ির সন্তানের ভবিষ্যৎ আপনার কাছে গুরুত্বপূর্ণ। আজকে আমার বয়স কত? 35 বছর। কেন এখানে এসে চিৎকার করছি? কি ইন্টারেস্ট? ব্যক্তিগত জীবনে আমি একটা হাই স্কুলের শিক্ষক, আমার তো কোনো প্রয়োজন নেই। আমার পরবর্তী প্রজন্ম, ভবিষ্যৎ নিশ্চয়ই কোনো না কোনো ভাবে তৈরি হবে। কিন্তু এই লড়াইতে কেন আমি নেমেছি? পরিবার, পরিষদ, আত্মীয় স্বজন সমস্ত কিছু ছেড়ে দিয়ে। কারণ উদ্দেশ্য একটাই, আমার বাড়ির পাশে এরকম হাজারো ছেলে আছে, আমি যে এলাকায় বসবাস করি। নাম আপনারা হয়তো শুনে থাকবেন, বগুড়া নদিয়া জেলার এমন একটা জায়গা যেখানে প্রতি বছর মেডিকেল থেকে শুরু করে জয়েন্ট এন্ট্রান্স এবং বিভিন্ন সরকারি পরীক্ষার মাধ্যমে, স্কুল থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু করে বহু জায়গাতে প্রতি বছর কয়েকশো ছেলে চাকরি পায়। লাস্ট 10 বছরে সেখানে কোনো চাকরি নেই, কোনো চাকরি নেই। কেন নেই? কারণ এই সরকার চাকরি দেয়নি। যা কিছু চাকরি দিয়েছে, গতকালকে ঘটনা খবরে এসছে, ভাবুন একবার, 25,000 প্লাস শিক্ষক যারা চাকরি পেয়েছিল,
আমি বলছি না সকলে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, কিন্তু কেউ তো পেয়েছে, কেউ তো পেয়েছে, সাদা খাতা জমা দিয়ে পেয়েছে। যারা একটা প্রশ্ন পর্যন্ত অ্যান্সার করেনি, সারা বছর পড়াশোনা করেনি, তাদেরকে টাকার বিনিময়ে চাকরি দিয়েছে এই সরকার। ক্ষতিগ্রস্ত কারা হয়েছে বলুন তো? ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি, যে আপনার ছেলেকে এত কষ্ট করে বড় করছেন, সেই ছেলেকে যে স্কুলে পাঠাচ্ছেন সেই স্কুলের মাস্টারমশাই নিজে কোনোদিনও পাস করেনি, তাহলে আপনার ছেলেকে কি শিক্ষা দেবে? এই পরিকল্পনাটা আপনাদের সকলকে বুঝতে হবে। এই পরিকল্পনা হচ্ছে 10-15 বছর এরা ক্ষমতায় থাকবে, জাতির মেরুদণ্ডকে ধ্বংস করে দেবে, যাতে আগামী 30 বছর পরে বাঙালিরা জীবনে মেরুদণ্ড সোজা করে না দাঁড়াতে পারে, সেই লক্ষ্যমাত্রা নিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো জায়গাকে ধ্বংস করে দিয়েছে। তাই আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে, তৃণমূল কংগ্রেসকে একটা ভোট দেওয়া মানে চোরের সঙ্গে যেমন আপোষ করা, ঠিক একই রকম ভাবে তৃণমূল কংগ্রেসের প্রতি একটা ভোট মানে এই আমার বাড়ি আপনার এলাকায় যে সমস্ত তরুণ প্রজন্ম যারা নিজের দমে চাকরি করতে চেয়েছে, নিজের পরিবারের কাছে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য যারা চেষ্টা করেছেন, তাদের ভবিষ্যৎ চিরকালীন অন্ধকার করে দেওয়া। আমি আশাবাদী আপনারা কেউ এই ভুলটা করবেন না। তাই আপনাদের সকলের ভোট মনে রাখবেন, আমাদের কাছে প্রতীকটা ইম্পর্টেন্ট। আমরা পদ্মফুল প্রতীকের জন্য জীবন দিতে পারি, আমরা পদ্মফুল প্রতীকের জন্য আমাদের মাথার ঘাম পায়ে ফেলতে পারি। এই পদ্মফুল আমাদের বুকে আগলে রাখতে হবে, কারণ এই পদ্মফুল আমাদেরকে মাথা উঁচু করে বাঁচার সুযোগ দিয়েছে। আজকে যে এলাকায় দাঁড়িয়ে আমরা কথা বলছি, আমি জানি এটা একটা উদ্বাস্তু বিশেষত্ব এলাকা। এখানকার বেশিরভাগ মানুষ একটা সময় ওপার বাংলা থেকে এপার বাংলা এসেছিল। যারা এসেছিল তারা প্রত্যেকে একটাই উদ্দেশ্য নিয়ে এসেছিল, যেপার বাংলায় এসে ওপার বাংলায় যারা আমাদেরকে লাথি মেরেছে, আমার বাড়ির মেয়েদের হাত ধরে টানাটানি করেছে, জোর করে শিখের সিঁদুর মুছে দিয়েছে, এপার বাংলায় আসলে অন্তত এই ঘটনা ঘটবে না। এপার বাংলায় আমরা শান্তির সঙ্গে, আমরা সততার সঙ্গে এপার বাংলায় বসবাস করতে পারবো। তাদেরকে রিফিউজি টার্ম দেওয়া হয়েছিল। কেউ ইচ্ছা করে এখানে ব্যবসা করার জন্য আসেনি, কেউ ব্যবসা করার জন্য এখানে আসেনি, জমি জোর করে দখল করার জন্য আসেনি, তারা আসতে বাধ্য হয়েছিল বন্ধু। আজকে তাদেরকে 30-40 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল ভোট ব্যাংক বানিয়ে রেখেছে। সিপিএম, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তারা সব সময় এই উদ্বাস্তুদেরকে মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে শুধুমাত্র ভোটের সময় ব্যবহার করত, বাকি সময় তাদেরকে পেছন পা দিয়ে লাথি মেরে কোনো ডেভেলপমেন্ট করেনি। আজকে প্রথমবারের মতো আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, বিজেপির নেতৃত্ব, কেন্দ্রীয় সরকার, তারা আমাদেরকে মাথা উঁচু করে বাঁচার মতন জায়গা দিয়েছে। আজকে আমরা গর্বে এরকম বুক চিতিয়ে বলতে পারি যে আমরাও ভারতবর্ষের নাগরিক। যারা 500 বছর ধরে ভারতবর্ষে বসবাস করছে, তাদের সঙ্গে একই মঞ্চে একই চেয়ারে বসে আমরাও মাথা উঁচু করে বলতে পারি আমরাও ভারতবর্ষের প্রকৃত নাগরিক। আমাদেরকে পাসপোর্ট করতে গেলে আর 71 সালের আগের দলিল দেখানোর কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ ভারতবর্ষ আমাদেরকে নাগরিকত্ব সংশোধনী আইনের মধ্য দিয়ে নাগরিক করে দিয়েছে। এখানে তৃণমূল কংগ্রেস, সিপিএম তারা প্রচার করছে যে আমরা তো নাগরিক, তাহলে আমাদের ভোটে কি করে প্রধানমন্ত্রী হয় যদি নাগরিক না হই? দেখুন বন্ধু, এই নাগরিকত্ব নিয়ে অনেকের মধ্যে অনেক প্রশ্ন আছে। আমিও অনেক সময় ভেবেছি যে সত্যি একদম প্রান্তিক স্তরের মানুষ তারা কি সত্যি সঠিক তথ্যটা জানতে পারবে। তাই আমরা বিভিন্ন জায়গায় আমরা প্রচারে বেরিয়েছিলাম, আমরা মানুষকে জানিয়েছি যে ভারতবর্ষে তথা সারা পৃথিবীতে যে কোনো দেশে আপনি গেলেই যে নাগরিক হয়ে যাবেন, বিষয়টা কিন্তু এরকম নয়। প্রত্যেকটা দেশে নাগরিকত্বের দুটো ক্যাটাগরি থাকে। একটা হচ্ছে সেখানে সিটিজেন বাই বার্থ, অর্থাৎ জন্মসূত্রে আপনারা নাগরিক হতেই পারেন। আরেকটা হচ্ছে আমরা বিভিন্ন ইন্ডেক্সে সেখানে নাগরিকত্ব হতে পারে। তো আমরা এখানে যারা উদ্বাস্তু ওপারে বাংলা থেকে এসেছিলাম, একমাত্র মনে রাখতে হবে যারা 2004 সালের পরে ভারতবর্ষে এসেছেন তাদেরই শুধুমাত্র নাগরিকত্ব সংশোধনী আইনে আবেদন করা লাগবে, বাকিদের কিন্তু আবেদন করার প্রশ্নই নেই, তারা অলরেডি ভারতবর্ষের নাগরিক। এই জায়গাটা তৃণমূল কংগ্রেস বারংবার আমাদেরকে ভুল বোঝাচ্ছে। যদি তারা ভোট ব্যাংকের কারণে, শুধুমাত্র মনে রাখবেন এই নাগরিকত্ব সংশোধনী আইনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সেন্টিমেন্ট নেই, কোনো আবেগ নেই, তারপরে তারা কেনই এটার বিরোধিতা করছে? তার কারণ তারা জানে যে এই নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার পরে উদ্বাস্তু এলাকার মানুষের ভোট ব্যাংক সম্পূর্ণ বিজেপির পক্ষে যাবে। তার ফলে তারা 12টা সিটে হেরে যাবে। এই 12টা সিটে তারা যাতে হেরে না যায় শুধুমাত্র এই কারণে, অর্থাৎ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যমাত্রা নিয়েই একমাত্র তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছে। ওদের কোনো ইন্টারেস্ট নেই, তাই ওদের কথায় পা দেবেন না। মনে রাখবেন, তাদের যদি নাগরিকত্ব করার প্রশ্ন থাকতো তাহলে লোকসভায় দাঁড়িয়ে শুধুমাত্র বিজেপির সাংসদরা গলা ফাটাতো না, তৃণমূল কংগ্রেসের সাংসদের ওখানে দাঁড়িয়ে কথা বলা উচিত ছিল যে আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে ভারতবর্ষে বসবাসকারী 3 কোটির ওপরে ওপার বাংলার উদ্বাস্তু মানুষদের আমরা সঠিক নাগরিকত্ব চাই, যাতে করে কোনো পুলিশ প্রশাসন তাদেরকে ব্ল্যাকমেলিং না করতে পারে। সেটা তৃণমূল কংগ্রেস কোনোদিনও করেনি আর ভবিষ্যতেও করবে না।
তার কারণ তারা শুধুমাত্র রোহিঙ্গাদের নিয়ে আন্দোলন করতে চায়। তাই বক্তব্য আর দীর্ঘায়িত করব না, শুধুমাত্র আপনাদের কাছে আমি একটা অনুরোধ করে যাব, এই লোকসভা নির্বাচনকে অন্য কোনো নির্বাচনের সঙ্গে আপনারা গুলিয়ে ফেলবেন না বন্ধু। পঞ্চায়েত বা বিধানসভা নির্বাচনে অনেক কিছু বিষয় থাকে, কিন্তু লোকসভা নির্বাচন দেশের নির্বাচন। একবার ভেবে দেখবেন যে আপনার একটা ভোটের কারণে যদি ভারতবর্ষে নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের জন্য ক্ষমতায় না আসতে পারে, একবার ভেবে দেখুন ভারতবর্ষের অর্থনৈতিক পরিস্থিতি, ভারতবর্ষের অর্থনৈতিক নিরাপত্তা থেকে শুরু করে সামাজিক পরিস্থিতি প্রত্যেকটা জায়গায় কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই বৃহত্তর স্বার্থে ভেবে দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নরেন্দ্র মোদীজির যোগ্য বিকল্প এখনো পর্যন্ত কেউ তৈরি হয়নি। আগামী দিন কবে তৈরি হবে আমরা কেউ জানি না। তাই যতদিন পর্যন্ত নরেন্দ্র মোদীজি এই ধরাধামে পৃথিবীতে আছে ততদিনে আমরা আশাবাদী। আপনারা সকলেই, আপনাদের সকলের নেতা, আমাদের কাছে তো রাজনৈতিকভাবে তিনি ভগবান। সেই ভগবানের পুজো আমরা করে যাব, সেই ভগবানের জন্য আপনাদের জন্য ভোট ভিক্ষা করে যাব। তাই আপনাদের কাছেও সেই অনুরোধ যে এবারকার নির্বাচন অন্তত আপনারা ভেবে দেখবেন, 500 বছর ধরে রাম মন্দির কেউ কোনোদিনও করেনি, কোনো সরকার করেনি। যে সরকারের আমলে হয়েছে সেই রাম মন্দিরের জন্য তো একটা ভোট অন্তত আমাদের দেওয়া উচিত, একই না? দেওয়া উচিত তো। দাদা বলেছেন সন্দেশখালীর কথা, আমি বিস্তারিত ভাবে বলবো না, শুধু একটা লাইনেই বলবো। এই শিক্ষিত সমাজে, এই সভ্য সমাজে একবার ভেবে দেখুন যে কোন শাসক দলের নেতা শুধু পাওয়ার আছে, থানা তার কন্ট্রোলে থাকে, প্রশাসন তার কন্ট্রোলে থাকে, শুধুমাত্র এই কারণে তিনি পাড়ায় ঢুকে ঢুকে তাদের অনুচরকে দিয়ে সুন্দরী মেয়েদেরকে জোর করে সন্ধ্যার পরে তারা তার বাড়িতে গোপন আড্ডায় নিয়ে আসছেন। সারা রাত তার উপরে অন্যায় করছেন, অত্যাচার করছেন, মারাত্মক অত্যাচার, যে অত্যাচার মুখের ভাষায় বলা যাবে না, যে অত্যাচার মানুষের কথা বলার সময় আপনারা দেখেছেন যারা বলেছেন চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। সেটা শুধুমাত্র সন্দেশখালীর ঘটনা নয়। এই তৃণমূল কংগ্রেস যদি আবার এই ক্ষমতায় আসে, লোকসভায় তারা যদি ভালো ফলাফল করে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সন্দেশখালীর ঘটনা ওরা সারা রাজ্যে প্রমোটিং করবে, সারা রাজ্যে ওটা চালিয়ে দেবে। তা আপনার বাড়ির মহিলা, আমার বাড়ির মহিলা, আপনার বাড়ির বোন, আমার বাড়ির বোনকে যদি সম্পূর্ণভাবে নিরাপত্তা দিতে হয়, মনে রাখতে হবে একমাত্র ভারতীয় জনতা পার্টি তার বিকল্প। সেই ভারতীয় জনতা পার্টিকে আপনারা আশীর্বাদ করুন। আগামী 13 তারিখ সকাল সকাল বুথ কেন্দ্রে যান, বুথ কেন্দ্রে গিয়ে সকালবেলায় গিয়ে লাইনে দাঁড়িয়ে নিচের ভোটটা নিচে দেবেন এবং ভোট দান করার পরে এসে বাড়িতে এসে জলপান করবেন। কারণ আমাদের স্লোগান আগে ভোট দান তারপরে জলপান। এই স্লোগানকে মাথায় নিয়ে আগামী দিন আমাদের লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ শ্রদ্ধেয় জগন্নাথ সরকার মহাশয়কে এই লোকসভা থেকে আমাদের সর্বনিম্ন 4 লক্ষ ভোটে জেতাতে হবে। এই লক্ষ্যমাত্রা নিয়ে আমি আমার এখান থেকে বিদায় নেব, আমার বক্তব্য শেষ করব। সবাইকে আরেকবার কৃতজ্ঞতা, ভালোবাসা, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, লড়াইয়ের ময়দানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন বন্ধু, ধন্যবাদ সবাইকে।